নমস্কার। গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন একটা গুগলি ছেড়ে দিয়েছেন বাজারে যে তার অর্থ কী, কোন দিকে তিনি ইঙ্গিত করছেন, কার দুর্নীতি, কত বড় দুর্নীতি, কোথায় হলো, কেন হলো এবং কবে তিনি প্রকাশ করবেন, এ নিয়ে যাকে ইংরেজিতে বলে গ্রেপ ভাইন এখন ইজ ওয়ার্কিং ওভারটাইম। আর পাড়ায় পাড়ায় আমাদের টেনিদা, ঘনাদা, ব্রজদা এই সম্ভাবনা নিয়ে একেবারে রকের পর রকে যুক্তিতর্কের ফোয়ারা ছোটাচ্ছে। ফোয়ারা ছোটানোটা স্বাভাবিক। আমরা এত দুর্নীতি দেখলাম এবং দুর্নীতির ফলে যে লবডঙ্কা ছাড়া আর কিছু হয় না তাও দেখেছি, কিন্তু মানুষ এতটাই কেচ্ছা কেলেঙ্কারির প্রতি তাদের তীব্র আকর্ষণ, প্রায় বুভুক্ষুর মতো বসে থাকা, যে অভিজিৎ বাবুর এই ইঙ্গিতটাকে তারা সত্যিকারের গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। বিবেচনা করার প্রধানত দুটো কারণ আছে আমার যা মনে হয়। এক, তিনি অভিজিৎ বাবু আর যাই হোক, তিনি পেশাদার রাজনীতিবিদ নন, পোড় খাওয়া তো ননই। অতএব সাধারণত রাজনীতিবিদরা অনেক সময় খবরের শিরোনামে থাকার জন্য বা পৌঁছানোর জন্য, যাকে ইংরেজিতে বলে হেডলাইন গ্র্যাবিং, এই ধরনের আলটপকা মন্তব্য করেন। আমরা এর আগে অসংখ্যবার বিজেপি নেতৃত্বকে বলতে শুনেছি অমুক তারিখে অমুক হবে, তমুক তারিখে তমুক হবে। সেই তারিখ এসেছে, চলে গেছে, ক্যালেন্ডার ঘুরে গেছে, বছর শেষ হয়ে গেছে, আর কিছুই হয়নি। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক সেই গোত্রের তো মানুষ নন। তিনি যখন কোনো কথা বলছেন তখন সেটাকে আমাদের গুরুত্ব দিতে আমরা বাধ্য, কারণ শুধুই একটা নেম ড্রপ করার জন্য বা একটা হেডলাইন গ্র্যাব করার জন্য তিনি এই ধরনের কথা বলবেন এটা প্রত্যাশিত নন। দ্বিতীয়ত, তিনি এমনভাবে তার কথাগুলো বলেছেন যা থেকে জল্পনা হওয়া স্বাভাবিক। আপনারা সকলেই নিশ্চয়ই শুনেছেন তার মন্তব্য প্রেস ক্লাবে, এবং তারপরে সম্ভবত বইমেলা না কোথায়, নাকি প্রেস ক্লাবের বাইরে সাংবাদিকদের সঙ্গে আরেক দফা তিনি অনেক কথা বলেছেন। যেটা বলেছেন সেটা হলো খুব শীঘ্রই এমন একটা দুর্নীতির কাহিনী প্রকাশ্যে আসবে যার পরে পশ্চিমবঙ্গে ন্যূনতম 72 ঘন্টা লাগাতার বন্ধ থাকবে মানুষ, এবং সেই বন্ধের পরিসীমা বাড়তে 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 একেবারে রাষ্ট্রপতি শাসন পর্যন্ত পৌঁছে যেতে পারে। অর্থাৎ তিনি এতদিন পর্যন্ত যারা ধানি পটকা বা দোদমা ইত্যাদি ফাটানোর কথা বলেছেন তাদের সকলকে ছাপিয়ে গিয়ে প্রায় একটা হাইড্রোজেন বম ফাটাবেন বলে বাঙালিকে সতর্ক করে দিয়েছেন। আসলে সেই জন্যেই তাঁর এই বক্তব্য ঘিরে এত উন্মাদনা, এত জল্পনা, এত কথাবার্তা, ইউটিউবে তার বক্তব্যের ছড়াছড়ি। অভিজিৎ বাবু কী বলতে চান? এখন এই যে হাইড্রোজেন বোমা, যে শিক্ষা সংক্রান্ত কিছু হবে না, তিনি সেটাকে এলিমিনেট করে দিয়েছেন। আর তারপরে এমন কয়েকটা কথা বলেছেন যার থেকে তার কাছে কিসের ক্লু এবং সেই ক্লু কোন ধরনের দুর্নীতির দিকে ইন্ডিকেট করছে সেটা আদৌ পরিষ্কার হয়নি। এটা অনেকটা আমরা ছেলেবেলায় ধাঁধা পড়তাম না, যে ওই যে একটা পায়ে ধরে সাধা, রান হাইদায় রাধা, ঈশান কোণে বিষানি, বলে দিলাম নিশানি, এবার তো আপনাকে বলতে হবে মগজাস্ত্রে শান দিয়ে। এটা অনেকটা সেই রকম। তিনি যা ইঙ্গিত করেছেন তার সারমর্ম হলো যে দুর্নীতি এক্সপোজ হতে চলেছে সেটা নাকি ভয়ঙ্কর, প্রায় পরমাণু বোমার সমতুল। এক।
2 নম্বর, তার সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে তিনি যা বলেছেন সেটা তার উইশফুল থিঙ্কিংও হতে পারে, আমি তার মধ্যে যাচ্ছি না। 2, তিনি নিজেই একটা প্রসেস অফ এলিমিনেশনের সুযোগ আমাদের করে দিয়েছেন, বলেছেন না, শিক্ষা সংক্রান্ত কোনো দুর্নীতি নয়। 3 নম্বর, তিনি বলেছেন যে তিনি এখনো পর্যন্ত ক্লু পেয়েছেন মাত্র, একেবারে হার্ড এভিডেন্স একেবারে সেটা এখনো পর্যন্ত তার হস্তগত হয়নি, কিন্তু তিনি তার কথাবার্তা থেকে মনে হচ্ছে তিনি আশা করছেন অচিরেই সেটা হস্তগত হয়ে যাবে। 4, এটা তিনি বোমাটা ফাটাবেন, সলতেতে আগুন দেবেন না অন্য কেউ, সে ব্যাপারেও তিনি কিন্তু খোলসা করে বলেননি। তিনি ভাববাচ্চে বলেছেন একটা দুর্নীতির কাহিনী বাইরে আসবে, সেটা তার হাত দিয়ে আসবে বা তার মুখনিসৃত হয়ে আসবে, একথা কিন্তু বলেননি। 4 নম্বর, তিনি এখনো পর্যন্ত জানেন না এটা আদালতের বাইরে বলা যাবে না বলা যাবে না। যদি একান্তই আদালতের বাইরে বলা না গিয়ে থাকে তাহলে আদালতের ভিতরেই এই পরমাণু বোমা ফাটানো হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। একেবারে ঠান্ডা মাথায় এটাকে ডাইসেক্ট করলে সত্যিই কোনো দিশা পাওয়া বড্ড মুশকিল, বোঝা মুশকিল যে সত্যিই অভিজিৎবাবু এই গুগলিটা কোন মিডল স্টাম্প না লেগ স্টাম্প না অফ স্টাম্প, নাকি ব্যাটসম্যানকে ধোকা দেওয়ার জন্য একটা স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাবে, ব্যাটসম্যান যদি ভুল করে ব্যাট চালিয়ে দেয় তাহলে উইকেট কিপার বা ফার্স্ট স্লিপ বা গালিতে ক্যাচ দিয়ে দেবে, কোনটা যে হবে সেটা বড্ড মুশকিল। আমিও এই গতকাল এই কথা শোনার পরে নিজের মতো করে আমিও তো জল্পনার জাল বুনতে পারি, এবং আমি আমার মতো করে চেষ্টা করেছি আমাদের এই মিডিয়ার মধ্যে যাদের সঙ্গে অভিজিৎবাবুর সম্পর্ক খুবই নিকট এবং প্রায়শই তারা বুম নিয়ে তার কাছে হাজির হন নানা বিষয়ে নানা মতামত সংগ্রহের জন্য, তাদের 2-1জনকে একটু টোকা মেরে দেখলাম যে তারা কিছুই জানে কি না। তারা আমাকে একেবারে সপাটে মুখের উপর মিথ্যে কথা বলবে এটা আমি মনে করি না, কিন্তু তারাও দেখলাম আতান্তরে এবং অথই জলে আছে। একজন বললেন, দাদা আমরাও তো বুঝতে পারছি না, আমাকেও বহু লোক জিজ্ঞেস করেছেন, কাউকে আমি সদুত্তর দিতে পারিনি। আমি বললাম, এত ঘনিষ্ঠ হয়ে তাহলে লাভটা কী হলো যদি না জানতে পারিস? সে যাই হোক, প্রশ্নটা হলো এই গুগলি কোন দিকে বেঁকবে, এটা সেনওয়ার্নের গুগলি হবে না ভগবত চন্দ্রশেখরের, সেটাও আমরা বলতে পারছি না। কিন্তু তিনি যেসব ক্লু বা ইঙ্গিত দিয়েছেন তার বেসিসে আমরা একটা প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে কোনো একটা সম্ভাব্য বিন্দুতে পৌঁছানোর চেষ্টা অবশ্যই করতে পারি। তিনি প্রথমেই যেটা বলেছেন এটা শিক্ষা সংক্রান্ত দুর্নীতি নয়, বাদ গেল। আর দেখুন, সমস্ত দুর্নীতির কাহিনী বা বিচারই এখন আদালতের কোনো না কোনো স্টেজে কোনো না কোনো জায়গায় ঝুলছে। কয়লা কেলেঙ্কারি ঝুলছে, দিল্লিতে রাউস অ্যাভিনিউতে ঝুলছে, আসানসোল কোর্টে ঝুলছে, হাইকোর্টে ঝুলছে কি না আমি জানি না। ঠিক একইভাবে রেশন কেলেঙ্কারি বলুন বা এতাবৎকালের যেসব ছোটোখাটো চিটফান্ড কেলেঙ্কারি বলুন, এই সব কটাই তো বিচারাধীন। এবং বিচারাধীন ক্ষেত্রে আমার কাছে যদি কোনো নতুন তথ্য থাকে সেটা আমি বাইরে আনতে পারবো না, এমন কোনো দাসখত কিন্তু কোথাও আইনের বইতে দেওয়া হয়নি, আমার হাত পা বেঁধে দেওয়া হয়নি। ধরুন তাই যদি হতো তাহলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই প্রতীক জৈনের বাড়িতে হঠাৎ রেড করতো কেন? কেনই বা তারা বলতো যে সর্বশেষ অনুসন্ধানে তারা জানতে পেরেছে
এটসেট্রা অ্যান্ড এটসেট্রা হাওয়ালা অপারেটরের মাধ্যমে একটা বড় অঙ্কের টাকা, 10-12 কোটি টাকা প্রতীক জৈনরা চ্যানেলাইজ করেছে টু গোয়া, সেটাও নিয়েছে একজন হাওয়ালা অপারেটর। দিস ইজ অ্যান অ্যাডিশনাল ফ্যাক্ট। কেননা কয়লা কেলেঙ্কারির তদন্ত চলছে বহুদিন হলো, সুতরাং পার সে একটা অ্যাডিশনাল ফ্যাক্ট যদি আমি পাই, আমি সেটা বলতেই পারি। বিচারাধীন বলে আমি সেটাকে এড়িয়ে যেতে পারি না, যদি না সেটা অত্যন্ত সেন্সিটিভ কোনো ইনফরমেশন হয় এবং এমন কোনো ইনফরমেশন হয় যেটা বাইরে বেরোনোর পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বর্ণনা মতো একটা ট্রিমেন্ডাস রিপলিং এফেক্ট শুরু হয়ে যায়, ক্যাসকেডিং এফেক্ট যাকে বলে। এমন মানুষ এমন একটা কিছুর প্রত্যাশা করে যাচ্ছে যেটা তারা অনুমান করছে কিন্তু তার সপক্ষে কিছু জানে না, সেরকম কিছু যদি পেয়ে যায় তাহলে তো আবার রাজপথ দখলে চলে যেতে পারে। নতুন করে এই নির্জীব একেবারেই মূক অধীর যুব সমাজ কিছুটা হলেও আন্দোলিত হলেও হতে পারে। আচ্ছা, তাহলে যদি এই ট্র্যাডিশনাল দুর্নীতিগুলো না হয় তাহলে কি হতে পারে? এটাই তো প্রশ্ন। দেখুন, আমার ইন্টেলিজেন্ট গেস, যেহেতু উনি যেভাবে কথাটাকে ফ্রেম করেছেন, যদিও একটু হল্টিংলি করেছেন, কারণ তার কাছে এখনো তথ্য প্রমাণ নেই এবং তিনি এটাকে প্রকাশ্যে আনবেন কিনা সেই ছাড়পত্রও সম্ভবত পাননি। ফলে আমার মনে হয় যে যেসব দুর্নীতির কাহিনী নিয়ে আমাদের মিডিয়া নিত্য নতুন ঘটনা ঘটলেই তার পিছনে দৌড়য়, সিজিও কমপ্লেক্স আমাদের সময়ে প্রায় রাইটার্স বিল্ডিংয়ে পরিণত হয়েছে। ইদানিংকালে লোকে বোধহয় নবান্নে তো ঝুঁকতেই পারে না, ওই একতলাতেই আটকে দেয় যদি না আপনি একেবারে সার্টিফাইড দিদি মিডিয়ার লোক হন। কিন্তু সিজিওর বাইরে সবাই মাস্তানি করতে পারে, সেখানে নিয়মিত যায়, কাউকে ডাক পড়লে, কারুর ডাক পড়লে অথবা কোনো ডাকাবুকো অফিসার এলে। সুতরাং আমার নিজের যেটা ইন্টেলিজেন্ট গেস, অ্যান্ড মাই গেস ইজ অ্যাজ গুড অ্যাজ ইয়োর্স, কিন্তু তবুও একটা লোভ তো সংবরণ করা একটু কঠিন। আমি কিন্তু কোনোভাবে সেইভাবে ইন্টিগ্রেট করছি না। আমার নিজের মনে হয় যে ক্লুর কথা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন তা সম্ভবত আরজি করের ধর্ষণ এবং খুনের ঘটনা কেন্দ্রিক। এছাড়া স্পর্শকাতরতার প্রশ্ন এবং প্রকাশ্যে বোমা ফাটানোর ব্যাপারে তার দ্বিধাগ্রস্ততা, কোনো এক্সপ্ল্যানেশন আমি পাচ্ছি না। এবার প্রশ্ন, আরজিকর যদি হয়, ধরে নিলাম হয় আরজিকর হবে, নতুবা এমন কোনো দুর্নীতি যেটা আমরা আমাদের যে রাডার, সেই রাডারে আজ পর্যন্ত ধরাই পড়েনি, ধরা পড়ার কার্যত কোনো প্রশ্নই নেই, সেই রকম কোনো বড় ধামাকা দুর্নীতির মতো হবে। কিন্তু সেই দুর্নীতির কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলবেন কেন? তার জন্য তো দেশে সিবিআই আছে, ইডি আছে, দিল্লিতে শাসক দল আছে, তাদের প্রেস কনফারেন্স আছে। তাহলে তারাই তো ভোটের মুখে এই কেলেঙ্কারি বাইরে নিয়ে আসবেন। আমার মনে হয়, সেই কারণেই আমার মনে হয় এটা কোনো আর্থিক দুর্নীতির গল্প নয়, প্রভাব খাটানোর গল্প। এবং প্রভাব খাটানো কি ধরনের? আমরা আরজি করের কে মেরেছে, কে ধর্ষণ করেছে সেই গপ্পটা মোটামুটি ভুলেই গেছি সিবিআই নামক একটি অপদার্থ সংস্থার তদন্তের কারণে।
সিবিআই ওই এসআইটি না কি রাজ্য পুলিশ গঠন করেছিল, তারা যাকে দোষী বা বলে চিহ্নিত করেছে তার বাইরে যে বৃহত্তর কিছু থাকতে পারে সেই সব গল্পের মধ্যে ঢোকেইনি। সব ব্যাটাকে ছেড়ে একটা বেড়ে ব্যাটাকে পাওয়া গেছে। একেই এস্টাবলিশ করো যে যা কিছু হারায় কেসটা ব্যাটাই চোর, এর বেশি কিছু এই নিয়ে বলার নেই। কিন্তু এর বাইরেও তো অনেক জল্পনার ইস্যু আছে যেগুলোর মীমাংসা হয়নি। মীমাংসা হয়নি তার একটা বড় কারণ সেইগুলো অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং যার তথ্যাদি সাধারণভাবে জনতার সারণীতে কোনো মানুষের কাছে থাকা সম্ভব নয়, যদি না সেটা ইভসড্রপড হয়ে আমাদের এই যে নানাবিধ যন্ত্রপাতি আছে, পেগাসাস অমুক তমুক, তাতে আড়ি পেতে সংগ্রহ করা হয়। এর বেশি যদি আমি বলি তাহলে আপনারা আমাকে বলবেন, আপনি তো তাহলে সব জানেন যখন শোভনবাবু, তখন পেট খুলে বলছেন না কেন? আমি কিছুই জানি না, আমি অনুমান করছি প্রধানত সব কিছুকে একটা পরিপ্রেক্ষিতে মাথায় রেখে এবং আমার যতটুকু বিচার বুদ্ধি বোধ সেটাকে প্রয়োগ করে, অভিজ্ঞতা প্রয়োগ করে। তাহলে উনি বলছেন, যখন তাকে কালকে জিজ্ঞেস করা হয়েছে এই দুর্নীতির সঙ্গে কি সর্বোচ্চ স্তরের লোকেরা জড়িত, তখন কিন্তু প্যাট কেম হিজ রিপ্লাই, এ রাজ্যে এমন কোনো দুর্নীতি আছে যার সঙ্গে মাথারা যুক্ত নয়। এটা তিনি খুব ক্যাজুয়ালি, প্রায় ডিসমিসিভলি বলেছেন, কিন্তু এখানেই গল্পটা আছে। অর্থাৎ এমন কোনো কেলেঙ্কারি বলুন বা চমকপ্রদ ঘটনা বলুন বা প্রলয় সৃষ্টি করতে পারার সম্ভাবনাময় কোনো উদ্ঘাটন বলুন, যার সঙ্গে সর্বোচ্চ স্তরের সম্পর্ক আছে। আমি সিঁড়ি ভাঙা অঙ্কের মতো করে এই গল্পটাকে ভাঙার চেষ্টা করছি। করতে করতে আমার স্মরণে আসছে অভয়ার সেই রাতে অভয়ার মৃত্যু, ধর্ষণ, সন্দীপ ঘোষ এবং তার সাঙ্গাত বাহিনীর সিন অফ ক্রাইমে গিয়ে উৎপাত, একটা কমপ্লায়েন্ট এবং কি বলবো পার্টনার্স ইন ক্রাইম আরজিকরের সংশ্লিষ্ট কয়েকটা বিভাগ, স্থানীয় পুলিশ, তৃণমূলের দাদা, বডি হাফিস, দ্বিতীয় না করে পোস্টমর্টেম না করে নিমতলায় নিয়ে গিয়ে ভ্যানিশ, এই সবই আমরা চোখের সামনে দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, যা দেখেছি তা তো দেখেছি। ভোরবেলা কলকাতা পুলিশ কমিশনার একটা সাসপেক্টেড সুইসাইডাল ডেথে অকুস্থলে পৌঁছে যান যখন, তখন ডাল মে কুছ কালা হ্যায়। ওই আরজিকর সন্নিহিত অঞ্চলের একেবারে আগমার্কা কিছু সমাজবিরোধী যখন হসপিটালের এমার্জেন্সি তছনছ করে দিল, এবং সেই ঘটনার কিছুক্ষণ পরে আবার পুলিশ কমিশনার এলেন, আবার সামান্য কিছুক্ষণ কাটিয়েই দ্রুত বেগে প্রস্থান করলেন, এর পিছনেও কোনো অঙ্গুলি হেলন থাকলেও থাকতে পারে। আমার নিজের একটা বিশ্বাস বলবো না, প্রেজাম্পশন, that he may be indicating something which will unravel the mastermind
or masterminds of this হাসাব গেম। এইটুকুই বলেই আমাকে থামতে হবে, কারণ এর বেশি বলাটা ঠিক দায়িত্বজ্ঞান সম্পন্ন সাংবাদিকতা হবে না। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।